আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন সিট কনভার্ট বিষয়টি আসলে কি। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা সেটাই জানব। আর হ্যাঁ, আপনি যদি একজন টেট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই বিষয়টি আপনার অবশ্যই জানা দরকার। আপনি দেখছেন জয়ফুল লার্নিং 247, যেখানে পাবেন টেট, ইন্টারভিউ এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু লেটেস্ট অ্যান্ড অথেন্টিক আপডেটেড ক্লাস। সিট কনভার্ট বিষয়টি পুরোপুরি বুঝতে গেলে আমাদের আরও দুটো জিনিসের ক্লিয়ার কনসেপ্ট থাকা প্রয়োজন। ফার্স্ট, ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি। সেকেন্ড, নন ইসি অর্থাৎ নন এক্সামটেড ক্যাটাগরি। এক্সামটেড এর অর্থ খুব সহজ বাংলায় যদি বলি তা হলো ছাড়প্রাপ্ত, আর নন এক্সামটেড মানে ছাড়প্রাপ্ত নয়। এবার খুব সংক্ষেপে আমরা দেখে নেব এক্সামটেড ক্যাটাগরির আওতায় কারা কারা পড়ে, যাতে পুরো বিষয়টি আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখুন, এই এক্সামটেড ক্যাটাগরির আওতায় কারা কারা পড়বে সেটা জানার জন্য আমরা একেবারে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট, যেখানে আমরা এক্সামটেড ক্যাটাগরি সেলের আওতায় কারা কারা পড়বে সেটা আমরা দেখতে পাবো। তো চলুন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। দেখতে পাচ্ছেন এখানে ক্লাসেস অফ ফলিং ইন এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরির আওতায় কারা কারা পড়বেন। তো দেখতে পাচ্ছেন প্রথম থেকে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো যারা ফুলফিল করতে পারবে তারা প্রত্যেকে এক্সামটেড ক্যাটাগরির আওতায় পড়বে। প্রথমটি কী রয়েছে? ডিপেন্ডেন্টস অফ এমপ্লয়েজ ডাইং ইন হার্নেস, অর্থাৎ চাকরিরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের কেউ যদি চায় তাহলে এক্সামটেড ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারে। ডিপেন্ডেন্টস অফ এমপ্লয়েজ রিটায়ারিং ইনক্যাপাসিটেটেড, অর্থাৎ চাকরিরত অবস্থায় কেউ যদি সেই চাকরিটি করতে অক্ষম হয় তখন তার পরিবারের কেউ কিন্তু সেই চাকরিটির করতে পারে এবং সে কিন্তু এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তৃতীয় কি রয়েছে? পারসন বিলংস টু ফ্যামিলিজ অফ ল্যান্ড লুজার। এইবার এই ল্যান্ড লুজার বলতে কি বোঝানো হচ্ছে? ল্যান্ড লুজার বলতে অর্থাৎ যাদের কোনো জমি জমা নেই তারা কিন্তু এই এক্সামটেড ক্যাটাগরির আওতায় অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও এক্সেন্সাস এমপ্লয়িজ, অর্থাৎ প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যে সেন্সাস হয় সেই সেন্সাসে যারা এমপ্লয়ি হিসেবে কাজ করে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকশন জব ওয়ার্কার্স অথবা এনুমিরেটার্স, অর্থাৎ ইলেকশনের সময় যে বিভিন্ন ওয়ার্কাররা কাজ করে থাকে তারাও এই এক্সামটেড ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং সর্বশেষ যেটা রয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, অর্থাৎ এই সকল যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো যারা ফুলফিল করতে পারবে তারা অবশ্যই এক্সামটেড ক্যাটাগরির কিন্তু সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেট যাদের রয়েছে তাদের চাকরি যে 100-এ 100 সেটা বলার অপেক্ষা রাখে না। তো চলুন এবার আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ক্যাটাগরি নন এক্সামটেড, কাস্ট জেনারেল, ভ্যাকেন্সি 3140। তো এই যে ক্যাটাগরি নন এক্সামটেড যেটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি ভিডিওর শুরুতেই। তো এবার আমরা দেখব যে এর শেষে একেবারে এই 3140 ভ্যাকেন্সির শেষে একেবারে কি হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3140টা যে ভ্যাকেন্সি ছিল সেই 3140টা ভ্যাকেন্সি কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সিট কনভার্টের কোনো বিষয় কিন্তু আসেনি। এবং এইখানে লাস্ট কাট অফ গিয়েছিল 33.099 কিন্তু কাট অফ গিয়েছিল জেনারেলদের। এইবার আমরা দেখব যে সিট কনভার্টটা ঠিক কিভাবে হয়েছিল। তো চলুন এইবার আমরা একটু নিচের দিকে যাই। তার আগে আপনাদের বলে দিই যে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি বিষয়টি কিন্তু থাকে, সেটি হোক জেনারেল, এসসি, এসটি, ওবিসি বা পিএইচ, যে কোনো ক্যাটাগরির হোক না কেন তাদের ক্ষেত্রে এই ইসি ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু থাকে। এবং বেসিক্যালি এই ইসি ক্যাটাগরির যে ভ্যাকেন্সি যেগুলো ফিল হয় না সেগুলোই কিন্তু মেনলি কনভার্ট হয় এবং সেই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু সকলে কিন্তু প্রবেশ করতে পারে। তো চলুন সেই বিষয়টি আমরা একেবারে অফিসিয়াল ডেটার মাধ্যমে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এবার কাস্ট কিন্তু সেমভাবে জেনারেলি রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু 1555টা রয়েছে এবং ক্যাটাগরি কি না এক্সামটেডের আওতায়, অর্থাৎ ওই যে আগেই বলেছিলাম ছাড়প্রাপ্ত এক্সামটেড। তো দেখুন এইবার এই এক্সামটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু ছিল কিন্তু 1555টি। এবার আপনাদের আগেই বলেছি যে এই এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু
খুব কম পরিমাণে থাকে এবং খুঁজে পাওয়া যায় না। মোট কথা খুব সহজ বাংলায় যদি বলি, খুঁজে পাওয়া যায় না এই এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট। তো দেখুন এখানে এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট 1555 জনের মধ্যে ঠিক কতজন ভর্তি হয়েছে আমরা দেখতে পাচ্ছি? তো দেখতে পাচ্ছি আমরা মাত্র 17 জন কিন্তু এই এক্সামটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু ভর্তি হয়েছে। তাহলে এই যে 1555 থেকে বাকি যে ভ্যাকেন্সিগুলো 17টা বাদ দিয়ে বাকি যে ভ্যাকেন্সিগুলো পড়ে রইল, সেই ভ্যাকেন্সিগুলো কী হবে? হ্যাঁ, এইবার সেই ভ্যাকেন্সিগুলোই কনভার্ট হবে, যেটা আপনাদের প্রশ্ন ছিল যে সিট কনভার্ট বিষয়টি আসলে কি। তো এই বাকি যে ভ্যাকেন্সিগুলো, সেই ভ্যাকেন্সিগুলো কনভার্ট হবে কোন ক্যাটাগরিতে? না, যেহেতু এটা জেনারেলের সিট ছিল, জেনারেলের এক্সামটেডের সিট ছিল, সেহেতু এই ভ্যাকেন্সিগুলো পুরোপুরি কনভার্ট হয়ে যাবে জেনারেলে। এবং আমরা দেখে নেব যে সিট কনভার্ট হওয়ার পর এই এক্সামটেড ক্যাটাগরিতে লাস্ট কাট অফ কত গিয়েছিল জেনারেলদের। তো চলুন সেটা দেখে নিই আমরা। তো দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সেই লাস্ট পেজ, যেখানে 1555টা ভ্যাকেন্সি ফুলফিল হয়ে গিয়েছিল এবং লাস্ট কাট অফ গিয়েছিল 30.736। তাহলে ভিডিও থাম্বনেলে যে দিয়েছিলাম 29 পয়েন্ট সামথিং কাট অফ গিয়েছিল, তাহলে সেটা কি ভুল ছিল? না, সেটাও ভুল ছিল না। তার জন্য আমাদের আরও জেনারেলের যে সিট রয়েছে, প্যারা টিচার রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, সেইগুলোর দিকেও আমাদের নজর দিতে হবে। তাহলেই আমরা দেখতে পাবো যে জেনারেল যে ক্যাটাগরি তার কাট অফ কিন্তু 33 এর থেকেও অনেক কমে গিয়েছে। তো চলুন এইবার আমরা সেই দুটো দেখে নিই। এবার দেখুন আমরা চলে এসেছি ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান, কাস্ট জেনারেল, ভ্যাকেন্সি 260টা। তো দেখুন এখানে 260টার মধ্যে মাত্র 2 জন কিন্তু এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির আওতায় পড়েছেন এবং তারা কিন্তু জবটা পেয়েছেন। এবং বাকি যে 260-এর ভেতরে বাকি যে সিটগুলো পড়ে রইল, তাহলে সেই সিটগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে আবারও জেনারেল সিটে। এবং জেনারেল সিটে কনভার্ট হওয়ার পর লাস্ট কাট অফটা কত গিয়েছিল সেটা আমরা দেখি। তো দেখুন এক্স সার্ভিস ম্যানের ক্ষেত্রে এখানেও 260টা ঘর কিন্তু পূর্ণ হয়েছে এবং লাস্ট কাট অফ গিয়েছিল 30.158। এবং এর নিচে যেটা আমরা পাবো সেখানে কিন্তু জেনারেলের কাট অফ কিন্তু আরও কম গিয়েছিল। চলুন সেটাও আমরা দেখে নিই। এবার দেখুন এখানে যে জেনারেলদের যে সিটটা ছিল, ভ্যাকেন্সিটা ছিল 570, সেটা কোন ক্যাটাগরির আওতায় ছিল? প্যারা টিচারের আওতায় ছিল। তো দেখে নিই আমরা এর কতগুলো সিট ভর্তি হয়েছে এই প্যারা টিচার ক্যাটাগরির আওতায়। তো চলুন আমরা স্ক্রল করতে থাকি এবং দেখি ঠিক কোথায় গিয়ে এই ভ্যাকেন্সিটা শেষ হয়েছে। স্ক্রল করতে করতে আমরা পৌঁছে গেছি একদম শেষের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু প্যারা টিচারের কিন্তু ভ্যাকেন্সি পূর্ণ হয়েছে, অর্থাৎ 195 জন কিন্তু প্যারা টিচারের ভ্যাকেন্সি কিন্তু পূর্ণ হয়েছে 570 জনের মধ্যে। তাহলে বাকি যে সিটগুলো পড়ে রইল 195টা বাদ দিয়ে, সেই সিটগুলো আবারও কনভার্ট হয়ে যাবে কিন্তু জেনারেল সিটে। এবং চলুন দেখে নিই এর লাস্ট কাট অফটি ঠিক কত। তো দেখতেই পাচ্ছেন আমরা যে 570টি ভ্যাকেন্সি, সেই 570টি ভ্যাকেন্সি কিন্তু ফিল হয়ে গেছে এবং লাস্ট যে কাট অফ ছিল সেটা ছিল 29.559। এবং এই মার্কসটি যারা যারা পেয়েছে জেনারেল, তাদের প্রত্যেকে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে সিট কনভার্টের মজা। যারা 33 পায়নি অথচ 29.559 পেয়েছে বা তার থেকে একটু বেশি কিছু বেশি পেয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, এইভাবেই সিট কনভার্ট হয়ে কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কমে যায়। এইবার এইটাতে গেল জেনারেলের ক্ষেত্রে। তাহলে এসসিদের ক্ষেত্রে কি হবে? এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ সকলের ক্ষেত্রে কিন্তু একই, সকলের ক্ষেত্রে একই। যে এক্সামটেড ক্যাটাগরির যে ফাঁকা ভ্যাকেন্ট সিটগুলো পড়ে থাকবে, সেই সিটগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে সেই ক্যাটাগরির আওতায়। যেমনটা এই জেনারেলের ক্ষেত্রে জেনারেলে কনভার্ট হয়েছে, ঠিক তেমনভাবে এসসিদের ক্ষেত্রে সিটগুলো এসসিতে কনভার্ট হবে, ওবিসিদের ক্ষেত্রে ওবিসিতে, এসটিদের ক্ষেত্রে এসটিতে, পিএইচদের ক্ষেত্রে পিএইচে। তো এইভাবে সিট কনভার্ট হয়ে কিন্তু সেই ক্যাটাগরির। এইবার এখানে একটা মজার বিষয় হলো, জেনারেলের ক্ষেত্রে কিন্তু এসসি, এসটি, ওবিসি সকলে কিন্তু সিট কনভার্টের পর কিন্তু জেনারেল ভ্যাকেন্সিতে কিন্তু আসতে পারবে, কিন্তু এসসিদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এসসিরাই সেই ভ্যাকেন্সি পূরণ করতে পারবে। ওবিসিদের ক্ষেত্রেও তাই, এসটিদের ক্ষেত্রেও তাই। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু সেই এসসি কনভার্ট হওয়ার ভ্যাকেন্সির মধ্যে কিন্তু আসতে পারবে না। ততক্ষণ আসতে পারবে না যতক্ষণ না
সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট খুঁজে না পাওয়া যাচ্ছে, এবং যদি সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট ধরুন এসসিদের ক্ষেত্রে যদি আগের বারের যে আমরা প্যানেলটি দেখি তাহলে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল না। চলুন আমরা সেটা দেখে নিই একবার। এই যে দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি এক্সামটেড ক্যাটাগরির আওতায় কত ছিল? 626টা ছিল। সেখানে দেখতে পাচ্ছ মাত্র 12 জন কিন্তু এই এক্সামটেড ক্যাটাগরির আওতায় ছিল, এবং এই 12 জন কিন্তু প্রত্যেকেই সিলেকশন পেয়ে গেছে, এবং এই 12 জন বাদেও আরও সকলে যারা এসসি ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু সিট কনভার্ট হওয়ার পর তারাও কিন্তু সেখানে প্রবেশ করতে পেরেছিল। তো দেখে নেব যে এসসিদের ক্ষেত্রে ঠিক কতজন ভ্যাকেন্সি পূর্ণ হয়েছিল সিট কনভার্টের পরেও। এই যে এসসি ক্যাটাগরির ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার পরেও কিন্তু যে 626টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু 626টা ভ্যাকেন্সি কিন্তু পূর্ণ হয়নি, মাত্র 260টা ভ্যাকেন্সি কিন্তু পূর্ণ হয়েছিল। অর্থাৎ এসসি ক্যান্ডিডেট এমন একজনও খুঁজে পাওয়া যাবে না যারা কিন্তু এই রিক্রুটমেন্টে চাকরি পায়নি, অর্থাৎ প্রত্যেকে কিন্তু চাকরি পেয়ে গেছিলো, এবং তাদের লাস্ট যে কাট অফটা গিয়েছিল সেটা 21.275 কিন্তু লাস্ট কাট অফ গিয়েছিল। বোঝাতে পারলাম? তাহলে যে 27 পয়েন্ট সামথিং গিয়েছিল সেখান থেকে কতটা কাট অফ কমে এসেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু সিট কনভার্ট হতে থাকে, এবং সেই ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট থাকে তারা সেই সুবিধাটা পেতে থাকে। তো এই ছিল কনভার্ট বিষয়টি, সিট কনভার্ট কিভাবে হয়। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে সিট কনভার্ট বিষয়টি আসলে কি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা সিট কনভার্ট বিষয়টি ঠিক বুঝতে পেরেছেন কিনা, এবং ভিডিওর শেষে অবশ্যই বলবো এই ধরনের ডেটাবেসড ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়ফুল লার্নিং 247। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রস্তুতি নিতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।